আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। জি আচ্ছা, ম্যাম, আমরা ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছেন? নাকি ভালো আছি। আচ্ছা, আমরা আর 5 মিনিট অপেক্ষা করি, হ্যাঁ, যদি একটু স্টুডেন্ট বাড়ে তারপর আমরা ক্লাস শুরু করব। ওকে ম্যাম।
এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে চ্যাপ্টার 7, কস্ট অফ সেলস। হুম। এখন আমি এবং গাউস হামদানি সাহেব, আপনাদের যে আরেকজন অ্যাকাউন্টিং টিচার, আমরা ভাগ করে নিয়েছি। আগের ব্যাচে 16 ব্যাচেও উনি কিছু কিছু চ্যাপ্টার উনি বলে দিয়েছিলেন যে আমি চ্যাপ্টারগুলো নিব, আপনি অন্য চ্যাপ্টারগুলো পড়াবেন। তো উনি আমাকে কিছু কিছু চ্যাপ্টার দিয়েছেন। তো উনি আমাকে চ্যাপ্টার 6টা উনি পড়াতে চেয়েছেন, 7টা বলেছেন ম্যাডাম আপনি পড়ান। আচ্ছা, আমি পড়াচ্ছি। আমি ক্লাসটা স্টার্ট করি। আজকের চ্যাপ্টারটা হচ্ছে কস্ট অফ সেলস, অ্যাক্রুয়ালস, প্রিপেমেন্টস, এগুলোর উপর। হ্যাঁ, বইয়ের উপরেই আমরা সেকশন ওভারভিউ আসসালামু আলাইকুম দিয়ে। ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। আচ্ছা, এখন বইয়ের উপরে একটা ফর্মুলা আপনারা দেখতেছেন। এই ফর্মুলাটা আপনাদের জন্য, সারা জীবনের জন্য খুব জরুরি। এটা একদম আহ, ছোটস্থ করে রাখবেন। ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস ক্যারেজ ইনওয়ার্ড মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ইকুয়াল টু কস্ট। আপনি কাজ কর্মক্ষেত্রেও সারা জীবনে এই সূত্রটার অনেক প্রয়োগ আপনারা দেখতে পারবেন। এখনো যখন আমরা, যেমন সাপোজ একটা প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টস যখন আমি দেখি, তখন আমাকে কস্ট অফ সেলস ঠিক মতো তারা ক্যালকুলেট করেছে কিনা সেটা আমাকে চেক করতে হয়। তো এই সূত্রটা আপনাদের মুখস্থ থাকতেই হবে। আপনারা যদি সিতে নাও থাকেন, যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তখন আপনাদের এই সূত্রটা আহ, প্রয়োগ বহুবার আপনাদের কর্মক্ষেত্রে করতে হবে, সেজন্য বলেছি। ম্যাম, তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম, এই যে যেই ইয়াটা দেখালেন ম্যাম আপনি, মানে ডেমোটা, এই ডেমোটা মানে অ্যাজ এ অডিটর আমার কিছু করার আছে এখানে? আমি তো শুধুমাত্র ভাউচার গুলো দেখবো যে ঠিক আছে কিনা, বা উনি ঠিকঠাক ভাবে বিল গুলো পে করেছে কিনা, ব্যাট পে করেছে কিনা। এর বাইরে আমার দেখার কোনো সুযোগ আছে এগুলো? অবশ্যই দেখার আছে। শুধু যে ভাউচার দেখবেন, সাপোর্টিং এভিডেন্স দেখবেন, ফিগার গুলার মানে সে শুধু তাই না, একজন অ্যাজ এন অডিটর আপনাকে দেখতে হবে ক্যালকুলেশনও ঠিক আছে কিনা। আপনি তো কমপ্লায়েন্স, সাপোর্টিং এভিডেন্স তো নিবেনই, ভাউচার তো দেখবেনই, ইভেন অ্যাকাউন্টসও দেখতে হবে। যেমন আমি তো, আমার কিছু ক্লায়েন্ট আছে নিজে, সেটা আমার সম্পূর্ণ নিজের ক্লায়েন্ট, কিছু ছোট ছোট যারা মানে আমি একদম ছোট ছোট প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেন, সোল প্রোপাইটারশিপ বিজনেস বলেন, তো ওদের অ্যাকাউন্টসের ক্যালকুলেশনও আমাকে দেখতে হয়। অনেক সময় আহ, যেমন মানে সবাই তো আর সিসি করা না, সব তো ওরা অনেক সময় অনেক সিলি মিস্টেক্স করে রাখে। তো আমাকে চেক করতে, সাপোজ ফর এক্সাম্পল কিছুদিন আগে একটা অ্যাকাউন্টস আমার হাতে এসেছে। ম্যাম, আপনার অনেক লেগ করতেছে এখানে আমি কিছু। দেখি তারা এই ম্যাম, যে এই নিয়ে আবার তারা কথা কিছু কেটে ঠিক কেটে করে। আসছে। সরি। হ্যাঁ, বলেন। কথা নেট কি কেটে কেটে মানে কি আসছে। একটু নেট ডিস্টার্ব? জি ম্যাম, আমি কিন্তু নেটওয়ার্ক প্রবলেম। ম্যাডাম, অনেক। প্রচুর ট্যাপ করতেছে, আমরা কিছুই বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমি আস্তে আস্তে ক্লাস নিয়ে আমি আস্তে কথা বলি, কিন্তু মানে আজকে আমি মোবাইল ডাটাতে ক্লাস নিচ্ছি, যেহেতু আমার প্রিভিয়াস ডেতে আমার ওয়াইফাই কানেকশনটা খুব ইনস্টেবল ছিল। আজকে আমি পুরাটা চেষ্টা করব ক্লাসটা মোবাইল ডাটা ইউজ করে নিতে। আচ্ছা, এখন আমি ক্লাসটা স্টার্ট করি, একটু ধৈর্য ধরে শুনেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এখন এ, এই অ্যাকাউন্টসের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াও অ্যাজ এ অডিটর আপনাদের কাজ। কারণ ক্লায়েন্ট ভুল করবেই, সেটা ধরিয়ে দেওয়া। কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট, নাম বলবো না, তার ট্যাক্স প্রভিশনে ক্যালকুলেশনে ভুল করে রাখছে। পরে আমি আবার ট্যাক্সের বইগুলা দেখে তারপর ঠিক কি প্রভিশন ট্যাক্সে রাখা উচিত তাকে আমি
বললাম যে এটা রাখা উচিত, কিন্তু আপনি তো ভুল করছেন, পরে সে আবার কারেকশন করে নিয়ে আসছে। অনেক সময় ক্লায়েন্ট মানতে চায় না, তখন আমার তাকে দেখাইতে হয় ক্যালকুলেশনটা, যে চ্যালেঞ্জ করে, তো আমার তাকে ফেস করতে হয় ক্লায়েন্টকে। তো সেজন্য যে বললেন যে এটা আমার জানার দরকার আছে কিনা, অবশ্যই আপনার দরকার আছে। আপনাকে সবকিছু জানতে হবে, কমপ্লায়েন্স বলেন, তারপর আইএএস আইএফআরএস এর অ্যাপ্লিকেশন বলেন, তারপরে এই যে নর্মাল ক্যালকুলেশন গুলা ভুল করে রাখে অ্যাকাউন্টসে তখন। তারপর যেমন ধরেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একদিন দেখি অ্যামোর্টাইজেশন তো আসা উচিত, গুডউইল অ্যামোর্টাইজেশন তো যোগ হবে, যোগ করে নাই, তো সেসব আমাদের দেখতে হয়। মানে আমি বললাম আপনাকে যে সবকিছুই আপনাদের চেক করতে হবে। এখন আমরা ডিসকাশনে চলে যাই। খুবই ইজি একটা টপিকস, বাট খুব ইন্টারেস্টিং একটা টপিকস। হ্যাঁ, আপনারা যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আহ, এ- এই চ্যাপ্টার থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন আসলে আপনারা ভুল করবেন না, কিন্তু কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার রাখতে হবে। আমি ডিসকাশনে চলে যাই। কস্ট অফ সেলস কি? কস্ট অফ সেলস হচ্ছে সোজা হিসাব, একটা সূত্র, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস ক্যারেজ ইনভার্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি ইকুয়াল টু কস্ট অফ সেলস। এটা তো আমরা সবাই জানি, এইচএসসি তে আমরা এটা পড়েছি। আবার যখন ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এটা এই রিলেটেড কোশ্চেন আসতো, আমাদের সময় তো এমসিকিউ ছিল। হুম, একটা নাম্বার আমাদের মানে প্রত্যেকটা নাম্বার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমাদের এইসব অনেক এমসিকিউ, আমি যখন এডমিশন টেস্ট দিয়েছি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময়, তখন এইসব সূত্র আমাদের মুখস্থ রাখতে হইতো। আচ্ছা, তো আমরা সূত্রটা দেখলাম, এখানে একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, আমরা একটু দেখি এক্সাম্পলটা কি। এটা হচ্ছে আমব্রেলা শপস ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডস অন 30 সেপ্টেম্বর ইচ ইয়ার। মানে প্রতি বছর 30 সেপ্টেম্বর এটা ফাইন্যান্সিয়াল ইয়ারটা বন্ধ হয়। অন 1 অক্টোবর 2004 ইট হ্যাড নো গুডস ইন ইনভেন্টরি। During the year to 30 September 2005, it purchased 30,000 umbrellas costing 60,000 from umbrella supplier. হ্যাঁ, সে কি ওই ইয়ারে সে 30,000 আমব্রেলা পারচেস করছে সাপ্লায়ার কাছ থেকে। ইট রিসোল্ড দ্য আমব্রেলাস ফর 5 টাকা ইচ। এটা বিক্রি করছে 5 টাকা করে এক একটা আমব্রেলা, এন্ড সেলস টোটাল কত বলছে, 1 লাখ। At 30 September, there were 10,000 unsold umbrellas left in inventory, valued at a cost of 2 টাকা each. What was the umbrella shop's gross profit for the year? Gross profitটা কি? খুব ইজি। পারচেস করছিল ওরা 30,000 আমব্রেলা, এর মধ্যে 20,000 বিক্রি হয়েছে, 10,000 রইছে, পারচেস কস্ট ছিল 60,000, সেলস ছিল 1 লাখ। হ্যাঁ, এখন গ্রস প্রফিট ফর দ্য ইয়ার কি হবে? সেলস ভ্যালু আমব্রেলা, ওই যে গ্রস প্রফিটটা হবে ওই যে 20,000 আমব্রেলা যে সেল করছে ওখান থেকে আমাদের কস্ট অফ সেলসটা বাদ দিতে হবে। কস্ট অফ সেলসটা কি? সেলসটা দেখেন, আপনারা যদি সলিউশনটা পেজ 166-এ যান, কস্ট অফ সেলস, হুম, ওখানে আছে যে সেলস হচ্ছে 1 লাখ, ওখান থেকে আমরা বাদ দিব কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস কি? পারচেস ছিল 30,000 ইউনিটস, 2 টাকা করে 60,000, আর ক্লোজিং ইনভেন্টরি 10,000 ইউনিটস, 2 টাকা করে, এটা বাদ দিয়ে দিব। তার মানে কস্ট অফ সেলস 40,000। খুব ইজি একটা ক্যালকুলেশন। এখন 1 লাখ থেকে কস্ট অফ সেলস 40,000 বাদ দিলে আমাদের গ্রস প্রফিট থাকে 60,000। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, আমি ওয়ার্ক এক্সাম্পল গুলা ডিসকাস করতেছি আপনাদের। In the next reporting period, 1st October 2005 to 30 September 2006, umbrella shops purchased 40,000 umbrella at a total cost of 95,000 and sold 45,000 umbrellas for 2,30,000
30,000। At 30 সেপ্টেম্বর 2006, মানে 2006, ধরেন 30শে সেপ্টেম্বর, কয়টা রয়ে গেছে তার কাছে? 5,000। কেন 5,000? আগের বছরের 2005-এর ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2005-এ ছিল 10,000। আবার এই বছরে পারচেস করছে 40,000। ওখান থেকে সেলসটা 45,000 যদি বাদ দেন, 5,000 টাকা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, 5,000 ইউনিটস। হ্যাঁ, আর যেটার কস্ট হচ্ছে 12,000। হোয়াট ওয়াজ দ্য আমব্রেলাস গ্রস প্রফিট ফর দ্য সেকেন্ড পিরিয়ডের গ্রস প্রফিটটা চাইছে। এখানে দেখেন খুব সুন্দর করে ডিসকাশনটা আছে। ইন দিস রিপোর্টিং পিরিয়ড ইট পারচেজ 40,000 আমব্রেলাস টু অ্যাড টু দ্য 10,000 it already had in inventory at the start of the year. It sold 45,000, leaving 5,000 umbrellas in inventory at the year end. Once again, gross profit should be calculated by matching the value of 45,000 units of sales with the cost of sales 45,000. Acha. The cost of sales is the value of 10,000 umbrellas in inventory at the beginning of the year plus cost of the 40,000 umbrellas purchased less cost of 5,000 umbrellas in the inventory at the period end. আমরা এখন এখন ক্যালকুলেশনটা দেখি। সেলস করছে এই বছর 30 সেপ্টেম্বর 2006 ইউনিট। ওখান থেকে বাদ দিব কস্ট অফ সেরি ইউনিটস 20,000 নতুন যে ক্লোজিং রেট 5,000 বাদ দিবি, 12,000 টাকা দিলে সেলস আছে 1,000 থেকে কস্ট অফ ম্যাম সাউন্ড আসছে না। ম্যামের নেটের প্রবলেম, ম্যাম মোস্ট লাইকলি আউট হয়ে গেছে। আগামীকালকে কি ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, কেউ বলতে পারেন? কি দূর ভাই, কেউ কিছু, আগামীকালকে আবার কিসের? হ্যালো, কেউ কিছু বলছেন? ম্যাম আপনার এভাবে যদি এখন নেট প্রবলেম থাকে তাহলে আমাদের তো কনসেপ্ট ক্লিয়ার হবে না। একটু ধৈর্য ধরেন, আশা করি নেট প্রবলেমটা থাকবে না। আমার আগের ব্যাচেও প্রথম প্রথম নেটটা একটু ডিস্টার্ব করতে, পরে আস্তে আস্তে একটু স্মুথ হয়েছে। একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? এখন হচ্ছে আমি আজকে, আপনারা গত ক্লাসে বারবার বলেছেন দেখে আমি কিন্তু মোবাইল ডাটা নিয়ে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু ওয়াইফাই ইউজ করছি না। যেহেতু ম্যাম আমার কিছু যদি ওয়াইফাইটা একটু মনে না প্রবলেম করেন, করতেছে এখন ক্যারে। ম্যাম হ্যাঁ ম্যাম কিছু বলেন। যদি মনে না করেন বারান্দায় অথবা ছাদে গিয়ে যদি ক্লাসটা নিতেন তাহলে হয়তো নেটটা ঠিকভাবে আমরা আপনি পাইতেন। তাই না? বারান্দায় গেলে কি ইমপ্রুভ হবে? তাহলে আমি রাজি আছি। আচ্ছা, আমি তাহলে বারান্দাতে নিয়ে যাচ্ছি ল্যাপটপটা, ঠিক আছে? শরৎ কাপুর।
ও আচ্ছা, এখন আশা করি একটু ইমপ্রুভ হবে। জি ম্যাম, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন কস্ট অফ সেলস, এখন ক্যারেজ ইনভার্স। ক্যারেজ ইনভার্সটা কি? ক্যারেজ ইনভার্সটা হচ্ছে cost of transporting the purchased goods from supplier to the premises of the business, ও সেটাকেই ক্যারেজ ইনভার্স বলা হচ্ছে। cost of carriage inverse is added to the cost of purchase, আর cost of carriage outward is a distribution cost deducted from gross profit in the income statement। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, ক্যারেজ ইনভার্সটা আপনারা কস্ট অফ সেলস ক্যালকুলেশনের সময় কনসিডার করবেন, বা কিন্তু ক্যারেজ আউটওয়ার্ডসটা কি করবেন? কস্ট অফ সেলস বা গ্রস প্রফিট ক্যালকুলেট করার সময় সেটা কনসিডার করবেন না। ক্যারেজ আউটওয়ার্ডসটা আবার ডিস্ট্রিবিউশন কস্ট হিসাবে নেট প্রফিট ক্যালকুলেশনের সময় গ্রস প্রফিট থেকে বাদ দিতে হবে। এটা আপনারা একটু মাথায় রাখবেন। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন পেজ 167-এ, ক্যারেজ ইনভার্স অ্যান্ড ক্যারেজ আউটওয়ার্ড। He pays for the cost of delivering the clocks from his supplier in the Switzerland to his shop। আচ্ছা, সে কস্ট অফ ডেলিভারিং ক্লকস ফ্রম সাপ্লায়ার থেকে তার শপে আনার জন্য সেটা সে সে পে করছে। আবার হি রিসেলস ক্লকস টু আদার ট্রেডার্স throughout the country, paying carriage costs for deliveries from his business premises to his customers। সে ক্যারেজ আউটওয়ার্ডও পে করে। এখন on 1st July 2005 he had clocks in inventory valued at 17,000। During the year to 30 June 2006 he purchased more clocks for 75,000। Carriage inwards amounted to 2,000 taka and sales for the year were 1,62,100। Other business expenses amounted to 56,000, excluding carriage outwards, which cost 2,500। Value of the clocks in inventory at the year end was 15,400। মানে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা ওরা দিয়ে দিছে, সেটা হচ্ছে 15,400। এখানে ইনকাম স্টেটমেন্ট, এই যে ক্লিকেটি ক্লকস এর ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2006 এর বের করতে হবে। আচ্ছা, এখন আমরা কি ইনকাম স্টেটমেন্টটা নিজেরা যদি বসাতে যাই তাহলে কি, ফার্স্টে আমরা রেভিনিউ বসাবো। 1,62,100 দেওয়া আছে ফিগারটা, জাস্ট ওখান থেকে কোশ্চেনে সেখান থেকে ফিগারটা আমরা বসায় ফেললাম। আবার কস্ট অফ সেলসটা আমাদের বের করতে হবে। কস্ট অফ সেলস হচ্ছে ওপেনিং ইনভেন্টরি 17,000 দেওয়া আছে কোশ্চেনে, অ্যাড পারচেস 75,000 কোশ্চেনে দেওয়া আছে। তারপর অ্যাড অ্যাড খেয়াল রাখেন, অ্যাড করছি আমি ক্যারেজ ইনভার্স 2,000, মানে টোটাল হলে 94,000। ওখান থেকে বাদ দিব ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা আমার স্পষ্ট দেওয়া আছে 15,400। বাদ দেওয়ার পর আমার কস্ট অফ সেলসটা আসে হচ্ছে 78,600। এখন সেলস 1,62,100 থেকে কস্ট অফ সেলস 78,600 বাদ দেওয়ার পর গ্রস প্রফিট আসে আমার 83,500। হ্যাঁ, তারপর এই গ্রস প্রফিট থেকে পরবর্তীতে আমি যদি আদার এক্সপেন্স কোশ্চেনে যেটা দেওয়া আছে 56,000 এবং ক্যারেজ আউটওয়ার্ডস 2,500 বাদ দেই, তাহলে আমার নেট প্রফিট আসে 25,000। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সাম্পল। তো খুব ইজি ক্যালকুলেশন। একটা জিনিস খেয়াল করেন, ক্যারেজ আউটওয়ার্ডসটা আমরা কখন কনসিডার করছি? যদিও ক্লিকেটি ক্লক এই কোম্পানিটা ক্যারেজ ইনওয়ার্ডস এবং ক্যারেজ আউটওয়ার্ডস দুইটাই পে করে, কিন্তু
ক্যারেজ আউটওয়ার্ডসটা আমরা নেট প্রফিট ক্যালকুলেট করার সময় কনসিডার করতেছি, আর ক্যারেজ ইনওয়ার্ডসটা আমরা কস্ট অফ সেলস ক্যালকুলেট করার সময় কনসিডার করছি। আচ্ছা, এখন ইনভেন্টরি রিটেন অফ অর রিটেন ডাউন, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। A trader might be unable to sell all the goods purchased because before they can be sold, they might be lost or stolen, be damaged or become worthless, become obsolete or out of fashion. হুম, অথবা আহ, মানে আউট অফ ফ্যাশন হলে কি এটাকে ফেলে দিতে হবে অথবা সেল করতে হবে, যেমন ওষুধ যেমন ডেট ওভার হয়ে গেলে ফেলে দিতে হয়। When goods are lost, stolen, or thrown away as worthless, this business will make a loss on these goods because their sales will value will be nil. তারপর, similarly, when goods lose value because they have become obsolete or out of fashion, business will make a loss. If their net realizable value is less than cost, for example, if goods which originally cost 500 taka are now obsolete and could only be sold for 150, business should suffer a loss. বিজনেস উইল একটা পণ্য যেটা 500 টাকায় কিনে এখন অবসলিউট হওয়ার কারণে বিক্রয় মূল্য যদি দাঁড়ায় 150, তাহলে তো বিজনেসের লস হলো 350 পার ইউনিট, তাই না? If at the end of the reporting period a business still has goods in inventory which are either worthless or worth less than their original cost, the value of the inventory should be written down to nothing if they are worthless, or their net realizable value if this is less than their original cost. তো আমরা বিজনেস মানে যখন ইনভেন্টরি গুলা, এটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন ইনভেন্টরি IS2 কি বলেছে, inventory should be recorded at their cost or NRV, মানে net realizable value if it is less than the cost। ঠিক আছে, এইভাবে আমরা ই- যেটা যেটা কমে গেলে যেটা কম হয় এই দুইটার মধ্যে সেটাতে আমরা রাইট মানে বিজনেসের ইনভেন্টরিটার ভ্যালু নির্ধারণ করব। The cost of inventory written off or written down does not usually cause any problems in calculating gross profit of a business because the cost of sales already includes the cost of inventories written off or written down। আচ্ছা, এটা আপনারা বুঝে যাবেন এই এক্সাম্পলটা যদি ডিসকাস করি। লুকাস ওয়েগ ends his financial year 31st March, তার ফাইন্যান্সিয়াল ইয়ার বিজনেসের শেষ হয় 31শে মার্চ। At 1st April 2005, he had goods in inventory valued at 8,800. During the year to 31st March 2006, he purchased goods costing 48,000। 48,000 টাকায় সে পারচেস করছিল। ফ্যাশন গুডস which cost 2,100 were held in inventory at 31st March 2006, and Lucas believes that this can now only be sold at sale price of 400। গুড স্টিল মানে এখানে বলছে যে ইনভেন্টরি ফ্যাশন গুড যেটার মূল্য ছিল 2,100 টাকা সেটা ইনভেন্টরিতে ছিল, কিন্তু লুকাস লুকাস বিশ্বাস করে যে এটা একমাত্র বিক্রি করা যাবে 400 টাকা করে। গুড স্টিল ইন ইনভেন্টরি এট 31st March 2006 had a original purchase cost of 7,600 and sales for the year were 81,400। মানে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু দেওয়া আছে 7,600 টাকা। এটার মধ্যে ওই যে 2,100 টাকার গুডস যেটা এখন দাম কমে হয়েছে 400 টাকা সেটাও ইনক্লুডেড আছে, আর সেলস দেওয়া আছে 81,400 টাকা। এখন লুকাসের গ্রস প্রফিট ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ফার্স্টেই ফ্যাশনেবল গুডসটা আমরা
দেখলাম ওইটার 2100 টাকা ছিল, কিন্তু আমরা এখন 1700 টাকায় রাইট ডাউন করে লিখবো। আর আদার গুডস যেটা যেই ভ্যালু ছিল 5500, সেটাই আমরা রেকর্ড করব আদার গুডস গুলা। এটা এটা তার মূল্য মানে এটা আমরা কস্টে রাখবো। তাহলে কি হয়, আমাদের যদি গ্রস প্রফিট ক্যালকুলেট করতে হয়, রেভিনিউ 81,400 সবাই দেখতেছেন, ওখান থেকে আমরা কস্ট অফ সেলসটা বাদ দিব। কস্ট অফ সেলসটার মধ্যে ওপেনিং ইনভেন্টরি 8,800, এটা দেওয়া আছে কোশ্চেনে। পারচেস 48,000, ডিরেক্টলি কোশ্চেন আছে, কোশ্চেনে দেওয়া আছে, ওখান থেকে আমরা বসাইলাম। আর ক্লোজিং ইনভেন্টরিটা আমরা একটু ম্যানিপুলেট করব, মানে 5,500 ঠিক রাখবো। আর যেটা 2100 টাকা ছিল সেটা কমায় আমরা 400 টাকায় রেকর্ড করব। তার মানে ক্লোজিং ইনভেন্টরি 5,900 টাকায় আমরা রেকর্ড করব, আগে ছিল 7,600। কমায় রাইট ডাউন করব ক্লোজিং ইনভেন্টরি। রাইট ডাউন করার পর ওপেনিং ইনভেন্টরি 8,800 প্লাস পারচেস 48,000 মাইনাস 5,900, ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে আমাদের কস্ট অফ সেলস থাকে 50,900। তাহলে আমাদের গ্রস প্রফিট ফর দ্য ইয়ার 81,400 থেকে 50,900 বাদ দিলে 30,500 আসে। এইটাই তো। এইভাবে আমরা যখন আর কি যে কস্ট অফ সেলস অটোমেটিক্যালি, মানে আমাদের, মানে এভাবে আমরা ইনভেন্টরিটা যখন রাইট ডাউন করব, তখন ওই যে অবসোলিউট ইনভেন্টরিটা এভাবে অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। আমাদের আর পৃথক কোনো ক্যালকুলেশন এটার জন্য করতে হবে না। এটাই বোঝাতে চেয়েছে এই এক্সাম্পল দিয়ে। আচ্ছা, এরপরেরটা একটু দেখি। 1.5 কি বলছে, ইনভেন্টেড ইনক্লুডিং দ্য কস্ট অফ ইন গ্রস প্রফিট will give a very distorted idea of business basic profitability. যখন একটা মানে ম্যাটেরিয়াল অ্যামাউন্ট, হ্যাঁ, এখানে যে অনেক বড় অ্যামাউন্টে ইনভেন্টরি যদি চুরি হয়ে যায় বা ধ্বংস হয়, তো যদি তারপর আমরা মানে যদি কস্ট প্রাইসে রেকর্ড করি, তাহলে তো এটা বিজনেসের সঠিক চিত্রটা উপস্থাপন করবে না। হুম, বিজনেসের সঠিক প্রফিটেবিলিটি তো এটা উম, হুম, এটা শো করবে না। আচ্ছা, পারচেস will include the cost of goods that could not be sold, so the actual principle is broken। যদি আমরা যেই পণ্যটা বিক্রি করা যাবে না সেটাও আমরা পারচেসে রাখি, তো সঠিক চিত্রটা এটা উপস্থাপন করবে না। গ্রস প্রফিটটা আমরা ইনফ্লেটেড মানে বাড়ায় দেখাবো এর ফলে। আচ্ছা, এইটাই। আর দেয়ার মে বি অ্যান অ্যামাউন্ট of income as a result of an insurance claim which cannot be included in cost of sales under no offsetting principle। মানে এমনও হতে পারে কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার যদি কোনো কন্ট্রাক্ট থাকে অবসোলেট ইনভেন্টরির ক্ষেত্রে, ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কম্পেনসেশন যদি আপনাকে দেয়, আপনাদের দেয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। এটাই বলতেছে যে অ্যাকাউন্টিং অফসেটিং অ্যালাউ করে না আপনাকে ওইটা, এই যে আদার ইনকাম হিসেবে ইন্স্যুরেন্স ক্লেমটা আপনাদের রেকর্ড করতে হবে। এটাই বলতেছে দিস প্রবলেমস আর ওভারকাম বাই টেকিং ওভার দ্য কস্ট অফ গুডস sold or destroyed out of purchase and including it under other expense. Insurance claim is treated as other income in calculating the net profit. If it has not yet been received in the form of cash, it is disclosed as other receivable in the statement of financial position। যদিও আপনি ধরেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করেছেন কিন্তু এখনো টাকা পান নাই, এবং আপনি এখনো নিশ্চিত না যে টাকাটা পাবেন কিনা, সেক্ষেত্রে আপনি জার্নালটা দিবেন রিসিভেবল ডেবিট আদার ইনকাম ক্রেডিট। এখন আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি ম্যাটেরিয়াল অ্যামাউন্ট অফ ইনভেন্টরি স্টোলেনের ক্ষেত্রে, দেখেন ইথেল বার্তা হ্যাড 15,000 ইন ইনভেন্টরি এট 1st January 2002।
এটা ছিল ওপেনিং ইনভেন্টরি। ডিউরিং দ্য ইয়ার টু 31st December 2002, she purchased inventory for 98,000, incurring carriage inwards of 150. She made sales of 1,50,000, including delivery cost to her customer 2,400. At 31st December 2002, she realizes that she has inventory costing only 200 left. Goods costing 18,000 have been stolen. Insurance company agreed to pay her claim for 75,000 of the cost. আচ্ছা, এখন আমরা যদি we shall prepare ইথেল বার্তাস ইনকাম স্টেটমেন্ট, দুইটা বেসিসে ওরা প্রিপেয়ার করে দেখিয়েছে। আমরা একটা ডিসকাস করি প্রথমটা। যেমন প্রথমটা কি, রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউ 1,50,000 কোয়েশ্চেনে দেওয়া আছে, ডিরেক্টলি বসিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা কস্ট অফ সেলস বাদ দেবো। কস্ট অফ সেলস আমাদের ক্যালকুলেট করতে হবে। কস্ট অফ সেলস কি, ওপেনিং ইনভেন্টরি কোয়েশ্চেন থেকে ডিরেক্টলি বসায় দিছে আন্ডার মেথডে 15,000 প্লাস পারচেস 98,000 প্লাস ক্যারেজ ইনওয়ার্ড 150। তারপর এখান থেকে ইনভেন্টরি স্টোলেন্স 18,000 বাদ দিছে এবং ক্লোজিং ইনভেন্টরি 200 টাকা, ওই যে ভ্যালু ইনভেন্ট ওই যে কোশ্চেনে দেওয়া আছে ওইটা বাদ দিছে। বাদ দেওয়ার পর কস্ট অফ সেলস 94,950 বাদ দেওয়ার পর গ্রস প্রফিট আসছে 55,050। আর আদার ইনকাম কি বলছে, ইন্স্যুরেন্স কোম্পানি বলছে 75% দিবে, মানে 18,000-এর 75% হচ্ছে 13,500 টাকা। এটা আমরা আদার ইনকামে আনছি, এটা যোগ হবে গ্রস প্রফিটের সাথে। আর এই যে কস্ট অফ গুডস স্টোলেন, সেটা তখন বাদ দিছে, যে এটা তো আমাদের একটা বিজনেসের জন্য ক্ষতি। হুম, সেটা তারা বাদ দিছে। আর ডিস্ট্রিবিউশন, এইটা তো ডিস্ট্রিবিউশন কস্টটা তো বাদ দিছেই। যে ঠিক আছে, এই যে 2,400 টাকা ডিস্ট্রিবিউশন কস্টটা বাদ দেওয়ার পর নেট প্রফিটটা আসছে মেথড এতে 48,150। তা গ্রস প্রফিট মার্জিনটা আসছে 36.7%, আর নেট প্রফিট মার্জিন হচ্ছে 32.1%। আর মেথড, এটা হচ্ছে মেথড এতে। হ্যাঁ, মেথড এতে। আর মেথড বিতে কি করেছে, মেথড বিতে করেছে যে মেথড বিতে এই যে যেই ইনভেন্টরিটা নিয়ে গিয়েছে 18 বা 18,000-এর, সেটা ক্যালকুলেশনে আনে নাই একেবারে। কস্ট অফ সেলস ক্যালকুলেশনের সময়ই সেটা আনে নাই। ক্লোজিং ইনভেন্টরি দেখাইছে 200 টাকা, দেখানোর ফলে কি হয়েছে, কস্ট অফ সেলস আসছে 1,12,950, তাহলে গ্রস প্রফিট আসছে 37,050। আবার যে কস্ট অফ গুডস, যে আবার ডিস্ট্রিবিউশন কস্ট বাদ, তারপর গ্রস প্রফিট 37,050 থেকে ওইটার সাথে যোগ দিছে আদার ইনকাম। মেথড বি এর কথা বলতেছি, ডিসকাস করতেছি 13,500। আর ডিস্ট্রিবিউশন কস্ট যেটা, ক্যারেজ আউটওয়ার্ডস যেটা, সেটা জিরো দেখাইছে না। ক্যারেজ আউটওয়ার্ডস তো সরি, ডিস্ট্রিবিউশন কস্টটা তো 2,400 বোথ মেথড এ এবং মেথড বি দুই জায়গায় বাদ দিছে। কিন্তু কস্ট অফ গুডস স্টোলেনটা মেথড বিতে এটা কনসিডার করে নাই, কস্ট অফ গুডস স্টোলেনটা আনে নাই, মেথড বিতে জিরো দেখাইছে। তার ফলে কি হয়েছে, এখন আসছে গ্রস প্রফিটটা আসছে, গ্রস নেট প্রফিট দুই জায়গায় সেম আসছে 48,150, কিন্তু গ্রস প্রফিট মেথড এতে আসছে 55,050 আর মেথড বিতে আসছে 37,050। এখন সেজন্য গ্রস প্রফিট মার্জিন মেথড এতে আসছে 36.7%, আর মেথড বিতে আসছে 24.7%। Both treatments result in the same net profit. However, treatment A matches revenue with the cost of goods
that generated the revenue in the gross profit. Also matches the cost of goods stolen with the insurance received in respect of them arriving at net profit. In treatment, B does not match revenue and expense so effectively. হুম এখন ওরা বলতেছে যে আপনি বলতে পারেন দুইটা মেথডে তো আমার নেট প্রফিট আসছে, তো গ্রস প্রফিট তো একটাতে আসছে 36.7%, আরেকটাতে মেথড বিতে আসছে 24, গ্রস প্রফিট মার্জিন 24.7%। তো সমস্যাটা কি ম্যাডাম? এই একটুকে সমস্যা কি? নেট প্রফিট আলটিমেটলি আমার নেট প্রফিট তো দুই জায়গাতেই সেম আসছে, হ্যাঁ সেম আসছে, কিন্তু আপনার গ্রস প্রফিট মার্জিন, হ্যাঁ গ্রস প্রফিট মার্জিন কিন্তু মেথড এতে 36.7% এবং মেথড বিতে আসছে 24.7%। কিন্তু এই বই যেটা আপনাদের যেটা প্রেফার করতেছে সে বলতেছে মেথড এটা রেভিনিউর সাথে কস্ট অফ গুডস সেটা ম্যাচ করছে। হুম আর মেথড বিটা সবকিছু রেভিনিউর সাথে কস্ট অফ গুডসটা মানে এক্সপেন্সটা ম্যাচ ঠিক মতো করে নাই, এটাই বলতেছে। মানে ওরা প্রেফার করতেছে মেথড এ, আমার কাছে যেটা মনে হয়েছে। এখন এই যে বলতেছে মেথড, এই যে এই লাইনটা বইয়ের, দ্য ট্রিটমেন্ট বি ডাজ নট ম্যাচ রেভিনিউ উইথ অ্যান্ড এক্সপেন্স সো ইফেক্টিভলি, খুব ইফেক্টিভলি ম্যাচ করে নাই রেভিনিউ এবং এক্সপেন্স। ঠিক আছে, এইটাতে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বলতে পারেন। ম্যাম আমাদের এক্সামে, হ্যাঁ বললেন। হ্যালো, কে কথা বলছিলেন? সরি ম্যাম নেটে একটু প্রবলেম দিচ্ছিল আমাদের। পরীক্ষায় যদি এরকম টাইপের কোশ্চেন আছে তাহলে কি আমরা এ ফলো করব নাকি বি ফলো করব, কোন মেথডটা ফলো করব? উম, আপনাদের একদম উম, আমার কাছে যেটা আপনাদের বইয়ে যেহেতু বলতেছে যে মেথড বি ডাজ নট ম্যাচ রেভিনিউ এন্ড এক্সপেন্স এফেক্টিভলি, আমার কাছে মনে হয় মেথড এটাই ওরা প্রেফার করতেছে, বুঝছেন? তবে আপনাদের কনফিউজ করবে না, বুঝছেন? আপনারা নিশ্চিন্ত থাকেন, এত ইয়ে করার কিছু নাই। কোশ্চেন আসলে এমন ভাবেই বলে দিবে যাতে আপনারা কনফিউজ না হন। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মেথড এটা ফলো করাই ভালো আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আমরা ডিসকাশনে যাই। এরপরের টপিকসটা হচ্ছে অ্যাক্রুয়ালস এবং প্রিপেমেন্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, এটা শুধু যে পরীক্ষা পাশের জন্য না, আপনাদের কর্মক্ষেত্রে বারবার আমি কথাটা বলতেছি, চ্যাপ্টারটা এই জন্য যেহেতু আমি কিছু বছর কাজ করেছি একটা ফার্মের, সি ফার্মের ম্যানেজার হিসেবে ছিলাম, আপনাদের কর্মক্ষেত্রেও এইসব এর সূত্রগুলা এই কনসেপ্টগুলোর অনেক প্রয়োগ আছে। এখানে একটা দেখেন, অ্যাক্রুয়াল কি? অ্যাক্রুয়াল প্রিন্সিপাল রিকোয়ার্স দ্যাট উই ম্যাচ এক্সপেন্সেস উইথ রেভিনিউ জেনারেটেড বাই দ্যাম। হ্যাঁ, রেভিনিউ এবং এক্সপেন্স, রেভিনিউর সাথে ম্যাচ করতে হবে সেই এক্সপেন্স গুলা যেগুলা এই রেভিনিউটা জেনারেট করতে গিয়ে আপনাকে বিজনেসকে যে এক্সপেন্স গুলাকে করতে হয়েছে, এইটা ম্যাচ করতে হবে। আচ্ছা, পরবর্তী সামনে ডিসকাস করলেই বুঝে যাবেন জিনিসটা কি। এখানে একটা দেখেন, it matching principle, gross profit should be calculated by matching revenue and cost of sales. Net profit should be calculated by charging expense which relate to that period. In preparing the income statement for 6 months, it would be appropriate to charge 6 months expense for rent, local property tax, insurance, and telephone cost, etc. হ্যাঁ, যখন আপনি 6 মাসের আহ, একটা কোয়ার্টারলি স্টেটমেন্ট করবেন, তো এক্সপেন্স গুলাও ওই 6 মাসের যেগুলো হয়েছে সেগুলো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যালোকেট করতে হবে। এখানে দেখেন ওয়ার্ক এক্সাম্পল আছে, সেটা হচ্ছে
A business rents a shop for 20,000 per annum and pays the full amount of rent on 1st April each year. If we calculate the profit of the business for 6 months to 30 June 2007, current charge for the rent in the income statement 10,000, even though the rent paid is 20,000 in that period. Similarly, rent charge in the income statement for the second 6 months is 10,000, even though the no rent is actually paid in that year. মানে বলতেছে যে আপনি যে মানে যদিও ব্যবসা প্রতিষ্ঠানটি একটা কোম্পানি 1 এপ্রিলে সারা বছরের রেন্ট দিয়ে দেয়, ফুল অ্যানুয়াল রেন্ট যেটা 20,000, কিন্তু আপনি যদি 6 মান্থ কোয়ার্টারলি স্টেটমেন্ট করেন সেক্ষেত্রে পুরো 20,000 আপনি সেই ওই 6 মান্থের রেভিনিউর এগেনস্টে চার্জ করতে পারবেন না, কারণ এর মধ্যে শেষ 6 মাসের রেন্টও ইনক্লুড আছে যেটা আপনাকে বাদ দিতে হবে। সুতরাং আপনি খালি 10,000 টাকা চার্জ করবেন ওই 6 মাসের রেভিনিউর এগেনস্টে। এটাই হচ্ছে কোয়ার্টারলি স্টেটমেন্ট যখন তৈরি করবেন, 6 মান্থ কোয়ার্টারলি স্টেটমেন্ট। তো অনেক থাকে না, ব্যাংকগুলাকে 6 মান্থ কোয়ার্টারলি অনেক স্টেটমেন্ট তৈরি করে বাংলাদেশ ব্যাংকে দিতে হয়। আচ্ছা, এখন দুইটা ডেফিনেশন দেওয়া আছে, অ্যাক্রুয়ালটা কি, প্রিপেমেন্ট কি, এগুলো আমরা সবাই জানি। আশা করি কারো এটা এখানে বোঝার কিছু নেই। এক্সপেন্স, হ্যাঁ কিছু বললেন? আচ্ছা, expense which are charged against profit for a particular period, even though they have not yet been paid for. Accrual হচ্ছে এটা, accrued expense, মানে এক্সপেন্সটা যদিও এক্সপেন্সটা। আচ্ছা ভাই, ভাই কে কে স্পিকার অন করে কথা বলতেছেন প্লিজ, কাছে আপনারা একটু স্পিকার বন্ধ করে আপনারা উম, 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 কথা বলবেন। আপনাদের পার্সোনাল আলাপ আপনারা একটু স্পিকার কেন অন করে করেন? একটু ক্লাসের অন্যদের অসুবিধা হয়। আচ্ছা, এখানে কি, এখানে এটাই বলছে, যেমন ছোট্ট একটা বলি যে আমরা কি করি, আমরা ফাইনান্সিয়াল ইয়ার এন্ড হওয়ার পর আমরা অডিট করাই, তাই না? কিন্তু যদি অডিটরকে ফিস দেয়, মানে আমি যেমন এখন অডিট করতেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর, তাদের অ্যাকাউন্টস শেষ হয়েছে ধরেন জুলাই টু জুন। হ্যাঁ, জুলাই টু জুন আমাকে কিন্তু এখনো ফিস দিচ্ছে, দেয় মানে দিবে এরকম, কিন্তু আমি অ্যাকাউন্টসে কিন্তু অডিট এক্সপেন্সটা ঠিকই চার্জ করি। আমার যে অডিট ফিসটা সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি দেখাই এবং অ্যাক্রুয়াল হিসাবে পেয়েবল হিসাবে রেখে দিই, অডিট ফিস পেয়েবল হিসাবে। এটাও আমি আপডেট করি, অনেক কোম্পানি এটা ভুলে যায় যে আপডেট করতে। তো এটা আমাকে যদি সে যদিও ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হওয়ার পরে অডিট করে এবং অডিট ফিস পে করে, তো এটাই হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্সের একটা এক্সাম্পল। ছোট্ট এক্সাম্পল আপনাদের দিলাম। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এক্সপেন্সটা চার্জ করি সেখান, কারণ সেটা সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের এক্সপেন্স। আচ্ছা, এখন অ্যাক্রুয়াল তো আপনারা বুঝলেন, এখন প্রিপেমেন্টটা কি? প্রিপেমেন্ট হচ্ছে এক্সপেন্স which have been paid in one reporting period but are not charged against profit until a later period because they relate to that later period. যেটা পে করা হয়েছে কিন্তু প্রফিটের এগেনস্টে চার্জ করা হয় নাই আনটিল এ লেটার পিরিয়ড বিকজ দে কারণ তারা রিলেটেড টু লেটার পিরিয়ডে, সেই ফাইন্যান্সিয়াল পিরিয়ডের রিলেটেড না দেখে সেই ফাইন্যান্সিয়াল পিরিয়ডে চার্জ করা হয় নাই। আচ্ছা, দ্য following examples clarify the principle involved that expense should be matched with income in that period to which they relate. Accruals and prepayments are means by which we move
charges in to the correct reporting period. If we pay in this period for something which relate to the next reporting period, we use prepayment to transfer that charge forward to the next period. And if we have incurred an expense in this period, which will not be paid for until the next reporting period, we use an accrual to bring the charge back to this period. এখন অ্যাক্রুয়ালটা দেখেন, অ্যাক্রুয়ালটা কি? আচ্ছা, এই মানে কারো যদি মনের ভিতর কোনো প্রশ্ন আসে, ভাই কোয়েশ্চেনটা করবেন। আমি সবসময় আহ, চেষ্টা করি এবং স্টুডেন্টদের এনকারেজ করি কোয়েশ্চেন করার জন্য, এবং আমি চেষ্টা করি যে ওদের কোয়েশ্চেনের, আমার স্টুডেন্টরা যখন যে প্রশ্ন করে, তার মানে আবার এই না যে আপনি আননেসেসারি কথা বলে আননেসেসারি আউট অফ দ্য টপিকস কোয়েশ্চেন করে অন্যদের সময় নষ্ট করবেন, সেটা না। অনেক উল্টাপাল্টা, অনেক অনেক সময় ক্লাস নেওয়ার সময় অনেক আউট অফ দ্য সিলেবাস মানুষ কোয়েশ্চেন করে, সেটা করবেন না। কিন্তু রিলেটেড যদি বুঝতে কোনো কিছু আপনাদের অসুবিধা হয়, সেই কোয়েশ্চেনটা করবেন। অ্যাক্রুয়ালটা কি? অ্যাক্রুয়ালের জার্নাল তো যেটা বললাম, যে আমার অডিট ফিসটাই হচ্ছে এক্সাম্পল। আমাকে দেয়, আমি কাজ করি পরে, আমাকে টাকা দেয় পরে, কিন্তু সেই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারে অডিট ফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে চার্জ করে এবং পেয়েবল হিসেবে দেখায় দেয়। ঠিক আছে, এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, খুব সুন্দর একটা ওয়ার্ক এক্সাম্পল। দেখেন, এটা হচ্ছে Horace Goodrunning ends his motor spares business reporting period on 28th February each year. মানে 28 ফেব্রুয়ারিতে তার ফাইন্যান্সিয়াল ইয়ার ইচ ইয়ার এন্ড হয়। His telephone was installed on 1st April 2006. 1st এপ্রিলে সে একটা টেলিফোন ইনস্টল করছে। He receives his telephone bills quarterly. At the end of the each quarter, we need to calculate the telephone expense to be charged to the income statement for the year ended 28 February 2007. সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে কোয়ার্টারলি কোন কোন কোয়ার্টারে কি কি টেলিফোন এক্সপেন্স হচ্ছে সেটা দেখাইছে। 30 ফর দ্য কোয়ার্টার এন্ডেড 30শে জুন 2006 এ আসছে যে 23.5। 30শে সেপ্টেম্বর 2006 এই কোয়ার্টার, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসেরটা আসছে 27.2। আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের টেলিফোন এক্সপেন্স আসছে 33.4 টাকা। আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক্সপেন্স আসছে 36। As at 28 February, no telephone bill had been received in respect of 2007 because it was not due for another month. However, accrual principle means we cannot ignore the telephone expense for the January and February. So, an accrual 24 is made being 2/3 of the final bill. মানে আমার তো ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে ফেব্রুয়ারিতে, আর এখানে লাস্ট যেটা, হ্যাঁ, আমার ফেব্রুয়ারিতে আমি ইনস্টল করছি হচ্ছে এখানে 1st এপ্রিলে। তো এই বছর অ্যাজ এট যে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড যেটা 28 ফেব্রুয়ারি 2007-এ টেলিফোন এক্সপেন্স চার্জ করব, আমি নিব প্রথমটা পুরা নিব, এই যে 1 মার্চ থেকে 31 মার্চ 2006। এখানে তো কোনো এক্সপেন্সই ছিল না, জিরো। 1 এপ্রিল থেকে 30 জুন 23.5 কোশ্চেনে দেওয়া আছে, ওখান থেকে ওইটা নিলাম। 1 জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের 27.2 ওইটাও নিব। অক্টোবর নভেম্বর ডিসেম্বরের টেলিফোন এক্সপেন্স যেটা 33.4 টাকা ওইটাও নিব। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে আমি জানুয়ারি ফেব্রুয়ারিটা নিব, মানে 24 টাকা, 2/3, 36 নিয়ে যে এই চারটা টোটাল করলে আমার আসবে 108। এটা হচ্ছে আমার টেলিফোন এক্সপেন্স সেই বছরের জন্য। আচ্ছা, এখানে বলছে কি অ্যাক্রুয়াল, আচ্ছা, অল বিলস were paid on
ফাইনাল ডে অফ দ্য ইচ 3 মান্থ পিরিয়ড। এখানে বলছে কোয়ার্টারের শেষে দিনে সব বিল পে করা হয়। তো জানুয়ারি আর ফেব্রুয়ারির এক্সপেন্সটা আমি চার্জ করব 24 টাকা, কিন্তু পেয়েবল দেখাই দিব যেহেতু এটা আমরা মার্চের 31 মার্চ 2007-এ এই বিলটা আমি পে করব। এই জানুয়ারি ফেব্রুয়ারি 24 টাকা আর মার্চের 12 টাকা মিলে 36 টাকা পে করব। তো আমি একটা সেজন্য ফর দ্য ইয়ার এন্ডেড 28 ফেব্রুয়ারি 2007-এ আমি একটা অ্যাক্রুয়াল ক্রিয়েট করে রাখবো। ওইটাই হচ্ছে 24 টাকা। আর অ্যাক্রুয়াল এক্সপেন্স 24 টাকা এবং অ্যাক্রুয়াল ক্রেডিট 24 টাকা। ঠিক আছে, এটাতে আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা এখন পরবর্তী টপিকসে চলে যাই। প্রিপেমেন্ট। হুম, প্রিপেমেন্টটা কি? হ্যাঁ, কিছু বলছেন? না, এটা যে এক্সাম্পলটা আপনাদের বুঝিয়ে দিয়েছি, এটা আপনারা বাসায় দেখলেই পারবেন, একদম ইজি। আচ্ছা, এখন প্রিপেমেন্টটা দেখি, কারণ এত করাইলে তো আমার তো উম, সময় থাকবে না, কারণ আমাকে আহ, ইচ্ছা আছে, মানে এই চ্যাপ্টারটা দেখি, এই যে আজকে শেষ করার একটা ইচ্ছা আমার আছে। আর আমাকে যে চ্যাপ্টারগুলো কভার করতে হবে, আমাকে যে কয়টা ক্লাস দেয় এটার ভিতরেই ক্লাস করতে হবে। আগের বারও আগের ব্যাচ, দুইটা ব্যাচের সাথে আমি আমি এটা করেছি। তারপরও আগের ব্যাচে আপনাদের তো 17-16 ব্যাচে আমার লাস্টে 3টা ক্লাস এক্সট্রা, না 2টা ক্লাস আমার আমার যা পড়ানোর কথা ছিল তা পড়ানোর পর 2টা ক্লাস এক্সট্রা আমি পেয়েছিলাম। তখন আমি অন্য জিনিস ডিসকাস করেছিলাম, ওই যে কোশ্চেন ব্যাংকটা আমি তখন স্টুডেন্টদের সাথে ডিসকাস করেছি। আচ্ছা, এখন এখন কি কথা, আচ্ছা আমরা এখন প্রিপেমেন্টে চলে যাই। প্রিপেমেন্টটা কি? আচ্ছা, পেজ 172-তে আপনারা মুভ করেন। প্রিপেমেন্ট, এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে এ বিজনেস ওপেনস অন 1 জানুয়ারি 2004 ইন এ শপ ওয়ার দ্য রেন্ট ইজ 20,000 পার ইয়ার, payable quarterly in advance at the beginning of each 3 month period. Payment were made as 1 জানুয়ারিতে একটা পেমেন্ট করা হয় 5,000, 31 মার্চ একটা পেমেন্ট 5,000, 30 জুনে একটা পেমেন্ট করা হয় 5,000, এভাবে 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর এরকম করে পেমেন্ট করা হয়। What will be the rental charge for the year ended 31 December 2004? রেন্টাল চার্জটা কি হবে? আর এখানে কি বলছে, কোয়ার্টারলি পে করায় অ্যাডভান্স, মানে অ্যাডভান্স দিয়ে দেয় কোয়ার্টারের শুরুতে। আগের বার দেখেছি অ্যাক্রুয়ালের ক্ষেত্রে আমরা শেষের দিন, এখানে অ্যাডভান্স দিয়ে দেয় টাকাটা। তো আমার এখানে বলা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 জানুয়ারি এবং শেষ হয় 31 ডিসেম্বরে। তো এখন টোটাল অ্যামাউন্ট পেইড আমি দেখতেছি কোশ্চেনে 25,000 টাকা। However, the yearly rent is 20,000. The last payment was a prepayment, as it is the payment in advance for the first 3 years of 2005. তো মানে লাস্ট ডেটে মানে 31 ডিসেম্বরে যে পেমেন্টটা করা হয়েছে 5,000, সেটা 31 ডিসেম্বর 2004-এ যে পেমেন্টটা হয়েছে 5,000 টাকা, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2005-এর পেমেন্ট। তো সেটা আমরা বাদ দিয়ে সেটা এই 5,000 টাকা প্রিপেমেন্ট হিসাবে দেখাবো। তো আমার প্রিপেমেন্ট এই বছরের এক্সপেন্স হিসাবে 25,000 থেকে 5,000 বাদ দিয়ে 20,000 আমি চার্জ করব। আর এই 5,000 টাকা আমি প্রিপেমেন্ট হিসাবে দেখাবো। এটার এটার জার্নাল হবে প্রিপেমেন্ট ডেবিট, রেন্ট ক্রেডিট। আচ্ছা, ম্যাম একটা রেন্ট, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। প্রিপেমেন্ট আর অ্যাডভান্সের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না না, একই জিনিস।
একই জিনিস? কি একই জিনিস? মানে আমরা যখন মানে আচ্ছা, বাড়ি ভাড়া নেই, তখন যে প্রথম এদিকে যে আমরা 1 মান্থ বা 2 মান্থের টাকাটা অ্যাডভান্স পে করি, সেটাকে কি আমরা প্রিপেমেন্ট বলতে পারি? হ্যাঁ বলতে পারেন। ঠিক আছে ma'am। প্রিপেন, জি, এটা এটা মুদ্রার এপিঠ ওপিঠ বলা যায়, একই মানে টার্মটা ডিফারেন্ট কিন্তু কনসেপ্ট প্রায় এক। আচ্ছা, ম্যাডাম একটা কোশ্চেন ছিল। এরপর হ্যাঁ বলেন। ম্যাডাম, অ্যাডভান্স আর প্রিপেমেন্ট আমি যতটুকু শুনছিলাম এটা ভিন্ন আছে ম্যাডাম একটু। আচ্ছা, মানে অ্যাডভান্স বলতে সেটা বলেন। হয়তো অ্যাডভান্স হয়তো সেটা ফুল নাও হতে পারে, কিন্তু প্রিপেমেন্ট এটা একদম ফুল, যেটা অ্যামাউন্ট সেটাই। আমি এটা, আমার কনসেপ্ট এইরকম ছিল ম্যাডাম, আমি যতটুকু জানছি ম্যাডাম আর কি। আচ্ছা, শোনেন, জি ম্যাডাম। উম, আমার কাছে মনে হয় এত সামান্য একটা ইস্যু নিয়ে যে এত মানে মানে এত কমপ্লিকেটেড চিন্তা না করাই ভালো। হ্যাঁ, ওকে, ওকে মোট ম্যাডাম। কথা হচ্ছে এটা খুবই সামান্য একটা মানে কথা। আমরা কলা বলি, ইংলিশে বলে ব্যানানা। এখন আপনার যদি কলা কেন ব্যানানা বলে, ব্যানানা কলা কি একই জিনিস নাকি? বলতে ট্র্যাডিশন একটা জিনিস আছে, কেউ কেউ এটাকে এটা বলে, কেউ কেউ এটাকে ওইটা বলে। এটা হচ্ছে কথা, বুঝছেন? কনসেপ্টটা সেম, প্রিপেমেন্ট বলেন আর অ্যাডভান্স বলেন। কেউ কেউ অ্যাডভান্স টার্মসটাই ইউজ করার স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ প্রিপেমেন্ট টার্মটা স্বাচ্ছন্দ্য ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর কোথাও কোনো ডেফিনিশন বা কোনো রেস্ট্রিকশন নাই। আপনি বা কোনো ইয়াও নাই, লিস্টও নাই। আপনি এই ক্ষেত্রে এটাকে অ্যাডভান্স বলবেন, এই ক্ষেত্রে এটাকে প্রিপেমেন্ট বলবে, এই ধরনের কোনো লিস্ট কেউ দিয়ে দেয় না, কোনো রেগুলেটর বলেন বা কোনো লেখক বলেন। আচ্ছা, এখন 5 নাম্বার পয়েন্টে কি আমরা একটু দেখি, অ্যাকাউন্টিং ফর অ্যাক্রুয়াল অ্যান্ড প্রিপেমেন্টস। Both accruals and prepayments are usually included as current liabilities and assets, as they nearly always clear very soon after the end of the reporting period. মানে বলতেছে যে অ্যাক্রুয়াল আর প্রিপেমেন্ট এগুলা কি কারেন্ট অ্যাসেট লাইবিলিটি হিসেবে হবে, কারণ তারা নর্মালি দেখা যায় যে একটা 12 মান্থের মধ্যেই তারা ক্লিয়ার হয়ে যায়। হুম। আর এখানে জার্নাল দুটো দিছে যে এক্স অ্যাক্রুয়াল মানে যখন ক্লিয়ার মানে অ্যাডজাস্ট হবে তখন কি হবে, জার্নালটা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। প্রিপেমেন্ট আর ইনক্লুডেড ইন কারেন্ট অ্যাসেটস ইন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ দে represent the money they has been paid out in advance of expense before they are incurred. They usually clear within 12 months of the date of the statement of financial position. And accruals are included in current liabilities as they represent liabilities which have been incurred but for which no invoice has been received. আচ্ছা, অ্যাক্রুয়ালেরটা ওই যে আপনাদের যেটা বললাম, জার্নালটা এক্সপেন্স ডেবিট লাইবিলিটি ক্রেডিট, আর প্রিপেমেন্ট হচ্ছে অ্যাসেট ডেবিট। আর আর এর প্রিপেমেন্টটা হচ্ছে যেটা ওই যে প্রিপেমেন্ট বা অ্যাসেট ডেবিট, কারেন্ট অ্যাসেট ডেবিট, আর রিডাকশন ইন এক্সপেন্স ক্রেডিট। Are reversing accrual and prepayments in the new reporting period. Prepayment and accruals must be reversed by an opening journal in the new period. Otherwise, the entity will charge itself twice for the same expense, will never charge itself. রিভার্সের জার্নালটা কি? আচ্ছা, রিভার্স করতে হবে প্রিপেমেন্ট এবং, যেমন অ্যাক্রুয়ালটা ওপেনিং ক্রেডিট ব্যালেন্স, এটা অ্যাক্রুয়ালটা ডেবিট, এক্সপেন্সটা নিউ পিরিয়ডে ক্রেডিট করতে হবে। রিভার্সিং অ্যাক্রুয়াল অফ এক্সপেন্স সেট আপ ইন দা প্রিভিয়াস পিরিয়ড। রিভার্স প্রিপেমেন্টটা কি, এক্সপেন্সটা ডেবিট করে প্রিপেমেন্টটা ক্রেডিট করতে হবে।
যেমন এখানে যে once these opening journals are written up, the balance on the accrual and prepayments accounts will be zero. যখন রিভার্স জার্নালটা আপনি দিবেন তখন এই এই যে accrual and prepayment accounts এর ব্যালেন্স will be zero. They will not be used again until the end of the new period. আচ্ছা, এখন রিভার্সিং অ্যাক্রুয়ালটা দেখি। এখানে একটা অ্যাক্রুয়াল অ্যাকাউন্ট আছে, এই যে ইলেকট্রিসিটি, যেমন ধরেন ইলেকট্রিসিটি, ওখানে কি হয়েছিল যে যে এখানে এই 327 হচ্ছে ব্যালেন্স সিডি ছিল, 2002 এর ব্যালেন্স সিডি আসছিল অ্যাক্রুয়াল অ্যাকাউন্টে 327.68। ওইটা পরবর্তী বছরে রিভার্স করে ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে আসছে 327.68, অ্যাক্রুয়াল রিভার্স করছে। আচ্ছা, আর ইলেকট্রিসিটি অ্যাকাউন্টের লেজারটা একটু দেখেন, ইলেকট্রিসিটি লেজার গুলো কিভাবে আসতেছে। ইনকাম ক্রেডিট সাইডে ইনকাম স্টেটমেন্ট, আর ডেবিট সাইডে ক্যাশ 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 এবং অ্যাক্রুয়াল অ্যাকাউন্ট আসছে। তা পরবর্তী বছরে আবার অ্যাক্রুয়ালটা রিভার্স করে নিয়ে আসছে পরবর্তী বছরে ইলেকট্রিসিটি অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আবার রিভার্স করছে অ্যাক্রুয়ালটা, রিভার্স করছে। আর 2003-এ, আর 2003-এর ক্রেডিট সাইডের ডেবিট সাইডে ক্যাশ ক্যাশ যে ক্যাশগুলো আবার সেই বছরে দেওয়া হয়েছে সেগুলো আর কি চার্জ করছে। আর ইনকাম স্টেটমেন্টও আসছে ক্রেডিট সাইডে। আচ্ছা, আপনাদের এই বইয়ে হুম এই এত একটু মানে আহ, এই যে রিভার্সিং টিভার্সিং এটা একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলছে। এত কমপ্লিকেটেড করলে স্টুডেন্টরাও একটু কনফিউজড হয়ে যায়। তো এত আসলে কনফিউশনের কিছু নাই। অ্যাকাউন্টিং ইজ, আমার কাছে মনে হয়েছে, আমি এসএসসি পর্যন্ত সায়েন্সে ছিলাম। আমি সায়েন্সের বায়োলজি, ফিজিক্স, হায়ার ম্যাথ সবই করে আসছি। তো এইসব করে আমি যখন বিজনেস স্টাডিজ নিয়েছি এইচএসে, অ্যাকাউন্টিং ইজ ভেরি সিম্পল আমার মনে হয়েছে। এত কিন্তু একটু ওরা একটু কমপ্লিকেটেড ওয়েতে আপনাদের কাছে মনে হয় রিভার্সিং জিনিসটা প্রেজেন্ট করছে আপনাদের এই বইতে। এবং এই এই টপিকসটা যখন আমি ডিসকাস করি আমি নিজেও একটু কমফোর্টেবল না। আমি তো যখন ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং মানে পড়া জীবনে ফার্স্ট অ্যাকাউন্টিং বইটা হাতে নিছি, আমি জীবনে পড়িও না অ্যাকাউন্টিং কিছু জানি, তারপরে তো আমি 2 বছর অ্যাকাউন্টিং শিখছি। যাই হোক, তো এইসব রিভার্সাল টিভার্সাল তখন আমরা করিও নাই এবং আমার মনে হয় নাই যে আমার গ্রাজুয়েশন লাইফে কোথাও এই রিভার্সিং জার্নাল পড়ছি। কিন্তু আমি কি পাশ করে আসছি না এটা। এবং ওরা এত কেন কমপ্লিকেটেড করলো আই ডোন্ট নো, বিকজ এখান থেকে কখনো মানে যে রিভার্সিং এসব আসলে লাগেও না এবং আলটিমেটলি এক্সাম, কোনো এক্সামে আমি পাইও নাই। তো আমি আমি ইভেন যখন নলেজ লেভেলে ছিলাম সার্টিফিকেট এই রিভার্সিং জার্নাল টার্নাল এসব কিন্তু ছিল না, এসবে এখন দেখতেছি। আমি তো নলেজ লেভেল করছি 2000, মানে ফার্স্ট ব্যাচ যে নলেজ লেভেলের আইসিডব্লিউ, যখন বইগুলা আইসিডব্লিউর সাথে মার্চ করলাম ফার্স্ট ব্যাচে আমি ছিলাম, আমরা ছিলাম ফার্স্ট পরীক্ষার্থী 2010-এর জুনে, 2010-এর জুনে ছিল ফার্স্ট নলেজ লেভেল হয়েছে, আমি ওইটার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো আমরা তখন রিভার্সাল গুলাও ছিল না, এখন আবার কেন এইসব ঢুকাইলে স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে এটা ওরাই ভালো জানে কেন ঢুকাইছে। তো আপনারা এত কমপ্লিকেটেড ভাবে আপনারা অ্যাকাউন্টিংটাকে খুব নর্মালি চিন্তা করবেন, বেশি চিন্তা করে বেশি কমপ্লিকেটেড বানায় ফেলবেন না। আর অ্যাকাউন্টিং পড়ার সময় একটু, আমার কাছে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কনসেপ্ট ক্লিয়ার করে আগানোই ভালো। যে সেটা রিপোর্টিংটা আমার কাছে মনে হচ্ছে, রিপোর্টিং এবং ট্যাক্স হচ্ছে সবচেয়ে কঠিন সাবজেক্ট। হ্যাঁ, তো কনসেপ্ট ক্লিয়ার না করলে আপনি মানে বেশি দূর যেতে পারবেন না, বুঝছেন? আচ্ছা, এরপরে দেখি ওরা কি লেখছে। রিভার্সিং রিভার্সিং অফ
প্রিপেমেন্ট, এই যে এখন পরবর্তী ডিসকাশনে আমরা পড়িও নাই, যেসব দরকার হয় না। আচ্ছা, ওরা যেহেতু বলতেছে তা আমরা একটু গো থ্রো করি। ইউজিং দ্য রেন্ট ফ্রম দ্য প্রিপেমেন্ট ওয়ার্ক এক্সাম্পল, এই যে 5,000 টাকা যে রেন্ট প্রিপেইড হয়েছিল, আমরা যে একটা এক্সাম্পল দেখছি সেখানে 2004-এ, will be reversed by an opening journal in the new period, and rent account will be added to by payment in 2005, and the reduced by journal setting up the prepayment at the end of 2005 in same way. এখানে দেখেন প্রিপেমেন্ট যখন 2004-এ 5,000 টাকা রেন্ট প্রিপেড প্রিপেড করছে 2004-এ, সেটা আবার রিভার্সিং জার্নাল দিয়ে ওরা নিয়ে আসছে, রিভার্স করছে। মানে 2004-এর ডেবিট সাইডে ছিল 5,000 টাকা, আর ক্রেডিট সাইডে ব্যালেন্স সিডি ছিল প্রিপেমেন্টের, প্রিপেমেন্ট লেজারের। সেখান থেকে রিভার্স এন্ট্রি দিয়ে প্রিপেমেন্ট আবার ডেবিট সাইডে নিয়ে আসছে। হ্যাঁ, ডেবিট সাইডে ব্যালেন্স বিডি করে নিয়ে আসছে। আর এখানে রেন্ট এক্সপেন্স প্রিপেমেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে রেন্ট এক্সপেন্স রেন্ট অ্যাকাউন্ট নিয়ে আসছে, এটা রিভার্স করছে, প্রিপেমেন্ট রিভার্স করে এই যে 5,000 টাকা রাখছে। তারপর আবার তো সেই বছরে আবার চার্জ করছে। এগুলো আপনারা একটু দেখলেই পারবেন এটা দিয়ে আর খুব বেশি ইয়ে করবেন না, এই যে রিভার্সিবল সেল নিয়ে খুব বেশি ইয়ে করবেন না, মাথা ঘামাবেন না, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা পরীক্ষা আপনারা এই লেজারটা একটু ভালো মতো দেখে যাবেন বাসায়, যে কিভাবে রিভার্স করতেছে। হ্যাঁ, এই লেজারে যেভাবে দেখেন। আচ্ছা, ম্যাম, আমি তো এখন, কোশ্চেন প্যাটার্নটা আর কি জানতে চাচ্ছি, কিরকম ভাবে ও আসবে আচ্ছা, মাল্টিপল। আচ্ছা আপনাদের সার্টিফিকেট লেভেলের কোশ্চেন কি আছে, এটা তো বের হয় না বাজারে, কি পাবলিশ হয়? আমি যতটুকু জানি হয় না। আপনাদের কি এমসিকিউ কোশ্চেন আসে যেগুলা, মানে এটা তো আইসিডব্লিউ মানে আইসিবি তো দেয় না, দেয়? দেয় না, আমাদের সময় দিত। যে আমরা তো সবসময় পাস্ট ইয়ারের কোশ্চেন সলভ করে করে আগাইছি। আমাদের সময় তো কোশ্চেনের সলিউশনও আইসিবি বের করতো। তো আমি এখনো জানি না এখান থেকে কি টাইপের প্রশ্ন করবে। তো আমার যেটা মনে হয় একটা হইতে পারে এরকম, যে এই যে যেমন ধরেন প্রিপেমেন্ট রেন্ট প্রিপেইড হইছে 5,000 টাকা 2004, তো এখন রিভার্সিং জার্নালটা কি হইতে পারে? তো আপনি ওভাবে এখানে প্রিপেমেন্টটা যে রিভার্স করছে, প্রিপেইড রেন্টটার প্রিপেইড রেন্ট ডেবিট করে আবার রেন্টটাকে ক্রেডিট করে রিভার্স করছে, এটা একটা দিতে পারেন। বা লেজারের কোন সাইডে আসবে সেটা, এটা আপনারা দেখে যাবেন। আবার এখানে 2005-এ এসে কি করছে, রেন্ট অ্যাকাউন্ট আবার যে 1 জানুয়ারিতে ক্রেডিট সাইডে 5,000 টাকা লিখে ব্র্যাকেটে লিখছে প্রিপেমেন্ট রিভার্স, মানে এইভাবে রিভার্স করে আসে লেজারের ক্রেডিট সাইডে। এটা আপনার একটু এভাবে একটু দেখে যাবেন আর কি, এখান থেকে খুব বেশি কমপ্লিকেটেড কোশ্চেন আসারও সম্ভাবনা নাই। ঠিক আছে? তবে এই চ্যাপ্টারে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় না এই ধরনের। তা আপনারা একটু দেখে থাকবেন, লেজারটা এবং জার্নালটা দেখে যাবেন। এইটাই, আর আর বেশি কিছু আপনাদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী ডিসকাশনে যাই। আচ্ছা, ওয়ার্ক এক্সাম্পল প্রিপেমেন্ট টু, যেমন স্কয়ার বিলস। স্কয়ার বিলস গ্যারেজ pays fire insurance annually in advance 1st June each year. Firm's reporting period is the year ended 28th February. And মানে স্কয়ার অ্যানুয়াল ইন্স্যুরেন্স ফিস পে করে প্রতি বছর 1st জুনে, কিন্তু রিপোর্টিং পিরিয়ড এন্ড হয় 28 ফেব্রুয়ারিতে। ফ্রম দ্য ফলোইং রেকর্ড of insurance payment,
You are required to calculate the insurance charge to the income statement for 12-month reporting period ended 28th February 2008. Insurance paid. এখানে ইনফরমেশন দেওয়া আছে একটা 1 জুন 2006 পেমেন্ট হয়েছে 600 টাকা, আর 1 জুন 2007 পেমেন্ট হয়েছে 700 টাকা। আচ্ছা, সলিউশন কি? সলিউশন হচ্ছে এখানে চাইছে কি, আচ্ছা, ক্যালকুলেট দ্য ইন্স্যুরেন্স চার্জ ফর দ্য ইনকাম স্টেটমেন্ট 12-month রিপোর্টিং পিরিয়ড 28th February 2008। এইখানে ইন্স্যুরেন্স চার্জটা কি হবে? আর বলা আছে 1 জুন 2006 একটা ইন্স্যুরেন্স পে করা হয়েছে 600 টাকা, আর 1 জুন 2007 700 টাকা। এখন এই যে 600 টাকা, হুম ওখান থেকে আমাদের আমাদের তো হচ্ছে বলছে ইয়ারটা এন্ড হয় February 2008-এ, মানে শুরু হয় 1 মার্চ 2007-এ। তো এই 1 মার্চ 2007-এ শুরু হয়, এই 3 মাসের 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত এটা আমাদের কনসিডার করতে হবে 150 টাকা। আচ্ছা, আবার 9 মান্থ 1 জুন 2007 থেকে 28 ফেব্রুয়ারি 2008 পর্যন্ত এই 700 টাকার মধ্যে, এটা 9 মাস নিব। আহ, শেষের 3 মাস মানে মার্চ এপ্রিল মে আমরা নিব না। 700 700-কে 9 দিয়ে গুণ দিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে 525টা নিব, মানে টোটাল হবে 675। At 28th February 2008, there is a prepayment of insurance covering the period 1st March to 31st May 2008। এখানে একটা প্রিপেমেন্ট আছে, বলতেছে এই 3 মাস, যে মার্চ এপ্রিল মে 2008-এর 3 মাসের ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা হচ্ছে প্রিপেইড থাকবে। দিস ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওয়াজ পেইড অন 1 June 2007, বাট অনলি 9 months worth of actual cost is chargeable to the reporting period ended 28 February 2008. The prepayment 175 at 28 February will appear as a current asset in statement of financial position of Square Bills Carriage. বলো। সাত তো নাই, কই সাত আছে? বুঝলাম না। আহা, আপনি কোশ্চেনটা আপনারা মন দিয়ে দেখেন নাই। কোশ্চেনে কি বলছে যে ও কারণ আমার তো ফাইন্যান্সিয়াল ইয়ার তো শেষ হয় 28 ফেব্রুয়ারি 2008, তাই না? তো 28 ফেব্রুয়ারি 2008-এ আমার ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হয়। তো 1 মার্চ 2007 থেকে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। সেজন্য 1 মার্চ 2007, মার্চ এপ্রিল মে, এই 3 মাসেরটা কিন্তু আমার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আসবে। আর এই 3 মাসেরটা পে হয়েছিল 1 জুন 2006-এ। ক্লিয়ার? 600 টাকা, ওই 600 টাকার থেকে আমি এই 3 মাসেরটা নিয়ে নিব, এই জন্য আসলো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না থাকলে আমি পরবর্তী ডিসকাশনে যাই। এটা খুবই ইজি একটা অঙ্ক, মানে এই জন্য আসলো। এই যে মার্চ এপ্রিল মে 2007-এরটা, ওই যে যেই লটে আমি 1 জুন 2006-এ তো 1 বছরেরটা দিয়ে দিছি 600 টাকা, ওইটার মধ্যে এই 3 মাসেরটাও আছে, এই 3 মাসেরটাও আমার অ্যাড করতে হবে। সেজন্য ওই 600-কে
12 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিব এই 3 মাসেরটা বের করার জন্য, তারপর এটা এই বছরে 150 টাকা এই বছরের এক্সপেন্সের সাথে যোগ দিব, এই জন্য আসলো। ঠিক আছে, এখন আমরা পরের এক্সাম্পলে আমরা একটু স্কিপ করি। এক্সকিউজ মি, হচ্ছে পেজ, আচ্ছা এটা হচ্ছে এটা তো আচ্ছা, এখানে অ্যাক্রুয়ালের একটা সুন্দর একটা এক্সাম্পল আছে, অ্যাক্রুয়ালও আছে, প্রিপেমেন্টেরও একটা এক্সাম্পল আছে। অ্যাক্রুয়ালের এক্সাম্পলটা আমরা দেখি। এখানে কি, মার্ক ওপেন্স এ শপ অন 1st May 2006 to sell camping equipment. The shop rent is 12,000 per annum, payable quarterly in arrear. মার্ক একটা শপ ওপেন করছে 1 মে 2006। আপনারা কোশ্চেনটা একটু মন দিয়ে পড়লে এই মানে আপনারা যদি একটু বুঝেন, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন, এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসলে আপনাদের ভুল হবে না। খালি আপনারা কোশ্চেনটা কোন ডেটে কোন কোন মাসের জন্য পে করা হয়েছে বলা হয়েছে একটু খেয়াল করবেন। এই পেমেন্টটাকে অ্যাক্রুড না এটা এরিয়ার, এটা খেয়াল করবেন। এই কিছু কিছু জিনিস একটু কোশ্চেনটা একটু মন দিয়ে পড়বেন, তাহলেই হবে। আচ্ছা, এখন দেখি, এখানে মার্কস ওপেন এ শপ 1st May 2006 to sell camping equipment. Shop rent is 12,000 per annum, payable quarterly in arrear। খেয়াল করেন, একটু কমপ্লিকেটেড তো থাকবেই, একটু মাথা, কিন্তু মাথা গরম করা যাবে না। আর আপনারা আহ, যত প্র্যাকটিস করবেন এই ধরনের অঙ্ক, আপনাদের তখন মাথার ভিতর একটা মানে প্র্যাকটিস করতে করতে আপনারা অনেক দক্ষ হবেন। মানে কিভাবে প্রতিটা জিনিস খেয়াল করতে হয়, কি বলতেছে, মানে যত প্র্যাকটিস করবেন তত অল্প সময়ে আপনারা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবেন। এই যে প্রিপেমেন্ট এবং অ্যাক্রুয়াল, আমি 100% শিওর এই ক্লাসে সবাই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আনসার করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে কে কত নির্ভুল ভাবে অল্প সময়ে আনসার করতে পারবেন, সেটাই হচ্ছে। আপনি এই এই ইজি এই ইজি একটা প্রবলেম সলভ করতে যদি আপনি 10 মিনিট লাগাই দেন, তাহলে কমপ্লিকেটেড প্রবলেম গুলোতে তো আপনি চিন্তা করার টাইম পাবেন না। আপনি এগুলা মানে প্রচন্ড মানে অনেক প্র্যাকটিস করলে তখন আপনারা খুব অল্প সময়ে এই কোশ্চেনের প্রবলেম গুলা সলভ করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। দেখি আপনাদের ক্লাসে কিন্তু টাইম কিন্তু মনে হয়, আচ্ছা আরেকটু পরে ছাড়ি, হ্যাঁ 8:30 বেজে গেছে, আরেকটু থাকেন আপনারা। এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, accrual 3. Mark opens a shop on 1st May 2006 to sell camping equipment. Shop rent is 12,000 per annum, payable quarterly in arrear, with the first payment 31st July 2006। এখানে বলছে মার্ক একটা শপ ওপেন করছে 1st May 2006, শপের রেন্ট হচ্ছে 12,000 পার এনাম, আর কোয়ার্টারলি পে করতে হবে রেন্টটা। মানে কোয়ার্টারলি পে করতে হবে 3 মাস 3 মাস করে, এবং ফার্স্ট পেমেন্টটা বলতেছে 31st July 2006-এ। আর ও শপটা তো ওপেনই করছে 1st May 2006-এ। His reporting period ends on 31st December each year. তার বছর শেষ হয় 31st ডিসেম্বরে। The rent ledger as at 31st December 2006 will record only 2 rental payment. রেন্ট লেজার এই যে এই বছরে বছরটা শেষ 31st December 2006-এ 2টা রেন্টাল পেমেন্ট রেকর্ড করছে। একটা হচ্ছে 31st July আর একটা হচ্ছে 31st October। There will be 2 months accrual rental expense for November and December. নভেম্বর ডিসেম্বরের অ্যাক্রুয়াল রেন্টাল পেমেন্ট আছে। Since the next rental payment is not due until 31st January, কারণ নভেম্বর ডিসেম্বরের
অ্যাক্রুয়াল থাকবে, কারণ নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের, জানুয়ারি 2007 এবং নভেম্বর এবং ডিসেম্বর 2006টা একসাথে 31 জানুয়ারিতে পে করা হবে। সেজন্য নভেম্বর ডিসেম্বরেরটা অ্যাক্রুড হবে। The charge to the income statement for the year ended 31st December 2006 will be for 8 months rent, বলকি এই বছরে রেন্ট এক্সপেন্স হিসেবে 8 মাসেরটা আসবে। হুম, কারণ ওতে নিচেই তো হচ্ছে ফার্স্ট ফার্স্ট মেতে সে একটা শপ ওপেন করছে। তো এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসেরটা তো আসবে না, কারণ ও তো তখন ওপেনই করে নাই সব। তো এই 4 মাসেরটা আসবে। এর মধ্যে আবার নভেম্বর ডিসেম্বরটা আমরা অ্যাক্রুয়াল রাখবো। এই 8 মাসেরটা আমরা চার্জ করব, কিন্তু 8 মাসের মধ্যে এ, উম, নভেম্বর ডিসেম্বরটা আমাদের অ্যাক্রুড থাকবে। এখন রেন্ট অ্যাকাউন্টে কি আসবে? 31st জুলাই ক্যাশ দিচ্ছি রেন্ট এক্সপেন্স হিসাবে 3000। আবার 31st অক্টোবরে এখানে বলছে হচ্ছে কোয়ার্টারলি ইন এরিয়ার, মানে শেষে, কোয়ার্টারের শেষে, মানে মে, জুন, জুলাই, মে, জুন, জুলাই এই কোয়ার্টারটার রেন্ট পে করা হয় 31st জুলাইয়ে। তো 31st জুলাই এই 3 মাসেরটা 3000 টাকা আমি রেন্টের লেজারে আনছি ডেবিট সাইডে এক্সপেন্স মানে চার্জ করার জন্য এই বছরে। আবার অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেরটাও আমি আনছি। আর অ্যাক্রুয়াল হিসাবে নভেম্বর ডিসেম্বরেরটা 2000 টাকা আমি আনবো। টোটাল রেন্ট এক্সপেন্স ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2006 আসবে 8000 টাকা। ক্লিয়ার? আবার দেখেন রেন্টের লেজারে এটা একটু খেয়াল রাখেন, অ্যাক্রুয়ালটা আবার ক্রেডিট সাইডে 1st জানুয়ারিতে আনছে রেন্টের লেজারে, অ্যাক্রুয়াল রিভার্স নামে। আমরা সিডিটা লেজারে বিডি করি না, মনে রাখবেন ওইটাই, ওই বিডি করাটাকে ওটা রিভার্স বলতেছে, অ্যাক্রুয়ালটা রিভার্স। আচ্ছা, আর ইনকাম স্টেটমেন্টে ওই যে 8000 টাকা চার্জ করে। আর আচ্ছা, করেসপন্ডিং ক্রেডিট এন্ট্রি উড বি, আচ্ছা, উইদাউট নেট, দ্য ডাবল এন্ট্রি উড বি রেন্ট। আচ্ছা, রেন্ট হচ্ছে ডাবল, মানে জার্নালটা কি হবে? রেন্ট ডেবিট আর পেয়েবল ক্রেডিট, এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের জার্নাল। দেন ওয়েন দ্য রেন্ট ইজ পেইড, পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এসব সব খুব ইজি কনসেপ্ট, এগুলো আপনারা সবাই জানেন। আর অ্যাক্রুয়ালটা দেখেন রেন্ট অ্যাকাউন্টের লেজারে পেজ 177-এ অ্যাক্রুয়ালটা কিন্তু রিভার্স করে আনছে 2007-এর চিত্রটা আমরা দেখি, যদি রিভার্স করে নিয়ে আসছে ক্রেডিট সাইডে 2000 টাকা, আর ডেবিট সাইডে 31st জানুয়ারিতে যে ক্যাশটা পেমেন্ট হয়েছে 3 মাসের আসছে, আবার এপ্রিলে যে ক্যাশটা পেমেন্ট হয়েছে, যে ক্যাশগুলো, এবং যে আবার এখানেও অ্যাক্রুয়াল আছে। আর ইনকাম স্টেটমেন্টে চার্জ হয়েছে 12 মাসেরটা 12,000 টাকা। ইনকাম স্টেটমেন্টে দেখেন রেন্টের লেজারে ক্রেডিট সাইডে 31st ডিসেম্বরের ইনকাম স্টেটমেন্টে 12,000 টাকা আসছে। ক্লিয়ার? লেজারটা আপনারা একদম মাথায় ঢুকায় রাখবেন, তাহলে ভুল করবেন না। আর অ্যাকাউন্টিং এ হচ্ছে যে কোনো ধরনের সমস্যা সবার আগে আপনি জার্নাল চিন্তা করবেন। এখনো আমরা সবার আগে যে কোনো প্রবলেম, ধরেন ব্যালেন্স শিট মিলতেছে না, বা কোনো একটা ট্রিটমেন্ট, কোনো একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, কোনো একটা ট্রানজাকশন, জার্নালটা কি হবে সবার আগে আমরা এভাবে চিন্তা করবেন। জার্নাল ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ এনি অ্যাকাউন্টিং। জার্নাল থেকে লেজার আসে, লেজার থেকে আপনার আসে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি যান ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ঠিক আছে? তো স্টার্টিং পয়েন্ট হচ্ছে জার্নাল। জার্নালে ভুল হইলে আপনার কিন্তু ভুল হবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এখনো আহ, কোনো ধরেন কোন একটা ট্রানজেকশন হইলো, ওইটার কি ইমপ্লিকেশন হইতে পারে, ব্যালেন্স শিটের বোথ সাইডে এটা হিট করছে কিনা, আমরা আগে জার্নালটা চিন্তা করি যে না এটার এটার জার্নালটা কি হবে, ওরা যে এটা করছে এটার জার্নালটা কি দিছিল ওরা।
কি দিয়ে অ্যাডজাস্ট করছে, হুট করে একটা দেখাই দিল, তাইলে তো হবে না। হ্যাঁ, আমি যেমন আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে বলি। একটা সোলে প্রোপ্রাইটারশিপ বিজনেস, সে সে টিডিএস কাটছে। সোলে প্রোপ্রাইটারশিপ মানে, সোলে প্রোপ্রাইটারশিপ বিজনেস জানেন তো, এটা নিজস্ব কোনো টিন টিন থাকে না, ট্যাক্স দেয় মালিক। তো ইনকাম ট্যাক্স এটা পরবর্তী এই যে সার্টিফিকেট লেভেলেই আপনাদের আছে, আপনারা পড়বেন, আপনাদের চ্যাপ্টার 11 বা 13। তো মালিক তার রিটার্নে এটার বিজনেস ইনকাম হিসেবে এটার ইনকামের উপর ট্যাক্স দেয়। তো ও ওই ব্যবসা প্রতিষ্ঠানটা আমি দেখে আমার কাছে যখন অ্যাকাউন্টস নিয়ে আসছে, সে যে তারা যখন কাস্টমারের কাছে ধরেন প্রিন্টার সেল করে, তো কাস্টমার তো টিকেট কেটে রাখে, টিডিএস কেটে রাখে। হ্যাঁ, এখন ওর ব্যালেন্স শিটে এটা দেখাচ্ছে কারেন্ট অ্যাসেট হিসেবে, দেখায় বসে আছে, ওটা কোনো অ্যাডজাস্টমেন্ট দেয় না পরবর্তী বছরে। তো দেখা যাচ্ছে এরকম 2-3 বছরের অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টে অ্যাডভান্স ট্যাক্সটা ওরা দেখা যাচ্ছে, টিডিএস গুলা। তো পরবর্তীতে আমি কারেক্ট করে দিলাম যে এটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে না। ওরা এখন অ্যাডজাস্টমেন্ট দিবে কিসের সাথে? অ্যাডজাস্টমেন্ট দিতে হলে তো অ্যাডভান্সটা ডেবিট ছিল, সেটা ক্রেডিট করে আমাকে ট্যাক্স এক্সপেন্স তো দিবে, ডেবিট করতে হবে না। তো ওদের তো ট্যাক্স ট্যাক্স এক্সপেন্সই নাই, কারণ ওরা তো সোলে প্রোপ্রাইটারশিপ বিজনেস। তো ওরা তো ট্যাক্সই দেয় না, ওরা তো রিটার্ন সাবমিট করে না, এখন অ্যাডজাস্টমেন্ট কিসের সাথে দিবে এখন? ওরা তো চিন্তা করে পায় না যে, কিন্তু এদিকে কিন্তু কারেন্ট অ্যাসেট মানে অ্যাডভান্স ট্যাক্স অ্যামাউন্টটা বেড়েই যাচ্ছে। কিন্তু এটা তো বছর মানে ওর 2-3 বছর ধরে এরকম রেখে যাইতেছে, ফিগারটা অনেক বড় হয়ে গেছে। পরে আমি একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছি, এটা নন ক্যাশ এক্সপেন্স হিসাবে আমি এটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছি, যে এভাবে লিখছি যে অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, এটাকে ডেবিট নন ক্যাশ এক্সপেন্স হিসেবে বিজনেস দেখাইছি, ডেবিট করছি, আর ক্রেডিট পরে অ্যাডভান্সটা করছি। তো এটা তো তাইলে তো বিজনেসের একটা আহ, সঠিক আহ, চিত্রটা এটা হইল না। আচ্ছা, প্রিপেমেন্টটা কি? দেখি 8:40 বাজে। হ্যাঁ, তাহলে এই এই যে বারটা এক্সাম্পল প্রিপেমেন্টের, এটা ডিসকাস করে দেখি আপনাদের আজকে ছেড়ে দিব। এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সটা ডিসকাস করতে পারলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে কি, এই এক্সাম্পলটা দেখি। Terry Trunk commences business as a landscape gardener on 1st September 2005. He immediately decides to join his local trade association, the Confederation of Luton, for which the annual membership subscription is 180, payable annually in advance. খেয়াল করেন এখানে অ্যানুয়াল পে করতেছে ইন অ্যাডভান্স। যদিও সে তার ব্যবসা শুরু করে 1 সেপ্টেম্বরে, সে একটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছে, যেটা সাবস্ক্রিপশন ফিটা মানে ব্যবসা 1 সেপ্টেম্বর শুরু করার সাথে সাথে, ব্যবসা শুরু করার সাথে ইমিডিয়েটলি যে একটা ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে সে যুক্ত হয়েছে, যেটা সাবস্ক্রিপশনটা 180 টাকা অ্যানুয়াল, এটা সে অ্যাডভান্স পে করে। হি পেইড দিস অ্যামাউন্ট অন 1st September 2005. In the following year, he expect subscription to rise by 12 টাকা। ফলোইং যে 1 সেপ্টেম্বরে সে 180 টাকা দিছে, পরবর্তী বছরে মানে 1 সেপ্টেম্বর 2006 এর কথা বলতেছে, ও ভাবতেছে ওইটা, আশা করতেছে ওইটা 192 টাকা হবে। ইন হিজ ফার্স্ট রিপোর্টিং পিরিয়ড 30 জুনে 2006 এ a full year's membership will have been paid, but only 10/12 of the subscription should be charged to the period. যদিও সে মানে বলতেছে 1 সেপ্টেম্বরে সে 180 টাকা 12 মাসের জন্য দিছে, কিন্তু তার 10 মাসেরটা এখানে অ্যাড হবে এই বছরে, কারণ সে তো ব্যবসা শুরুই করছে। যদিও ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হয় 30 জুনে, তো সে ওই যে মেম্বারশিপ ফি দিছে 180, কিন্তু 1/10 না, ওইটার ওইটাকে 10 দিয়ে গুণ দিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে 150 টাকা আমাকে এই বছরের অ্যাকাউন্টসে
এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে, কারণ ও তো ব্যবসা শুরুই করছে এই বছর 5 সেপ্টেম্বরে। দেয়ার ইজ এ প্রিপেমেন্ট অফ 2 মান্থস মেম্বারশিপ সাবস্ক্রিপশন, এখানে প্রিপেমেন্ট আছে যে 2 মাসের, মানে 31 টাকা। তো জার্নাল টু সে প্রিপেমেন্টের জার্নালটা তো জানেনই, সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট ক্রেডিট করছে, প্রিপেমেন্ট ডেবিট। ব্যালেন্স অন দ্য সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট শুড দেন বি টেকেন টু দ্য income statement. The balance on the prepayment will appear as a current asset in the statement of financial position. এটা তো আপনারা জানেন, এখানে লেজার গুলো দিয়ে দিছে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টে কিভাবে হবে। ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশন লেজারে দেখেন, ক্রেডিট সাইডে ইনকাম স্টেটমেন্টে 150, প্রিপেমেন্ট 30 আসছে, আর ডেবিট সাইডে 180 আসছে। আর এখানেও আবার প্রিপেমেন্টটা রিভার্স করে ওই যে নিয়ে আসছে পরবর্তী বছরে এভাবে করে। আবার পরবর্তী বছরের লেজারটা দেখাচ্ছে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টে প্রিপেমেন্ট রিভার্স করছে, আবার ক্যাশ কত পে করছে, যে 192 টাকা ক্যাশ পে করছে, এর মধ্যে ইনকাম স্টেটমেন্টে চার্জ হচ্ছে 190 টাকা। আর প্রিপেমেন্টও এই পরবর্তী বছরে 2 মাসের জন্য 32 টাকা আছে, এটা দেখাইছে। এইভাবেই আর কি লেজার জার্নাল আর লেজারটা আপনাদের ভালো মতো বুঝতে হবে, বুঝলে আপনার আশা করি কনসেপ্টে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আর কি পড়াবো, আপনারা কি বলেন, নাকি এই চ্যাপ্টারটা কি শেষ করব? আর বেশি নাই কিন্তু, সেলফ টেস্ট গুলো আছে, আপনারা বললে আমি নেক্সট ক্লাসেও, কিন্তু আপনাদের তো, আহ, মানে আর আজকে মানে আমার পরে কি আর কোনো ক্লাস আছে আপনাদের? হ্যাঁ ম্যাম, ম্যাম কিছুক্ষণ আমাদের মধ্যে 9টা ক্লাস থেকে বিজনেস একটু ফাইন্যান্স পরে ক্লাস আছে। ক্লাস আছে তো। ও আচ্ছা, তাহলে তো আপনাদের একটু মনে হয় নিজস্ব মানে একটু রেস্ট টেস্ট নিয়ে একটু পানি টানি খাওয়ার একটা, বা একটু হালকা হ্যাঁ ম্যাডাম, স্ন্যাক্স একটু খাওয়ার ব্রেক একটু দিলে দরকার। ভালো হয় আর জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা এবং আশা নেক্সট ক্লাসে সেলফ টেস্ট গুলো আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারে ডিসকাস করে দিতে। হ্যাঁ, তাহলে আজকে আমি ক্লাসটা এখানেই শেষ আর করি। বাকি ক্লাস ঠিক আছে, শেষ করে দিতেন। ঠিক আছে। আজকে চ্যাপ্টার শেষ করলে তো আপনাদের কষ্ট হয়ে যাবে টানা, কি বলেন আপনারা? একজন বললেন শেষ করতে, অন্যরা তো বলতেছে না, করবে না। না ম্যাম, ক্লাসটা আজকে এখানে এন্ড করেন। ম্যাম ঠিক আছে, থাকুক, আজকে নেক্সট ক্লাসে আমরা আ- করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী ক্লাস এটা শেষ করে দেবো না। জি ম্যাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু খুদা আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।